আসসালামু আলাইকুম। একটু কোনো ধরনের ভনিতা ছাড়া যেটা বলতে চাই, আমি এবং আমাদের ইনকিলাব মঞ্চের যারা প্রথম সারি, এদের প্রায় আমরা সবাই শিক্ষকের সন্তান। সুতরাং শিক্ষকের যে কি পরিমাণ সাফারিং সমাজে, এইটা জানার জন্য আমাদের পত্র পত্রিকা দেখা লাগে না। শুধু এটুকুন বলি যে আমার আব্বা তো ইন্তেকাল করেছেন, সার্ভিসে থাকা অবস্থায় শিক্ষক ছিলেন। আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে গল্প শুনতাম যে এইবার আর শিক্ষকদের কোনো কষ্ট থাকবে না, কারণ শিক্ষকদেরকে জাতীয়করণ করে দেওয়া হচ্ছে। এই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং আমাদের কিছু চুল সাদা হইতেছে। আর আমাদের সময় যে শিক্ষকরা ইয়াং ছিলেন তাদের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। এরপরও যে ভয়াবহ কথা অনেকে বলে না, যে এই সামান্য বেতনে চাকরি করার পর প্রত্যেক শিক্ষকের জীবনে একটু অত্যন্ত আশা থাকে যে সে এই টাকাটা নিয়ে প্রথমে একটু হজ বা উমরায় যাবে। সেই নিজের টাকা, এটা সরকারের টাকা না, যেটা তার বেতন থেকে কাইটে রাখা হয়েছে, সেই পেনশন পাওয়ার জন্য 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত তাদের ব্যাংক ব্যাংকে ধরা। আরো আফসোস হইল, এই যে তাদের কল্যাণ ট্রাস্টে যে টাকাটা থাকে এবং তার নামে যে টাকাটা, সেই সামান্য টাকাটা পাওয়ার জন্য বিরাট অঙ্কের আবার ঘুষ দেওয়া লাগে। বৃদ্ধ মানুষ চিকিৎসা করাবে, সন্তানরা এসে সামনে ফাইল নিয়ে ঘুরে যে এই টাকাটার পরে চিকিৎসা করাবে। মানে বাংলাদেশ রাষ্ট্রের, এটা অনেকে ছোটবেলায় আমরা শুনতাম বলতো যে শিক্ষকরা নাকি আগে তাদের ছাত্রদেরকে যদি অভিশাপ দিত কষ্ট পেয়ে, তাহলে বলতো যে তুমিও যেন আল্লাহ আমার মতো শিক্ষক বানায়। আপনি ভাবেন, এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই, আপনি আমাদেরকে সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন, ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই বলবে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই হইল জাতি গড়বার কারিগর। আর্মি অফিসাররা বলবেন, মন্ত্রীরা বলবেন, কিন্তু এরপরে গিয়ে কি বলবেন, এই এমপি এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসায় বা কলেজে এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান, তখন তার টেবিলে 50 আইটেমের নিচে খাবার যদি স্কুল কর্তৃপক্ষ দেয়, তাইলে আগামী 5 বছর তাদের আর কোনো দাওয়াতে তারা যান না। এই জন্য আমার গ্রামার জানার দরকার নেই, এগুলো এই সাফারিংস এর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা জানাই, যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় 1 থেকে 6, তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য। সাইফুর রহমান খান, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, উনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিল। তুমুল চাপ সত্ত্বেও তিনি বললেন যে এইটা কোনোভাবেই সম্ভব না, তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে। এরপর সবাই আসলো। আমি একটা কথা বলি, এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন, আমরা সবাই সেটার সাথে ছিলাম। আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি। মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সরকার একটা পারলে উদ্যোগ নিক বা সামনে যারা ক্ষমতা আসবে, শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই। আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন, বাজার করে দিবেন, আর বাচ্চাদেরকে স্কুলে ফি দিয়ে দেবেন, তাদের হাতে কোনো বেতন দেওয়া লাগবে না। দেখেন শিক্ষকদের ক্রাইসিসটা কি। একজন শিক্ষক, একটা মাধ্যমিক স্কুলের যিনি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, অনেকেই বাংলাদেশে জানে না। আমরা যে সমালোচনা করি, আমার বোনও শিক্ষক, আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নেও না, তোদের একটু বেতনই দেওয়া উচিত না, খালি বন্ধ। তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই কয় টাকা বেতন পায়, এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে, এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত। আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায়। ভাই, ভিকারুন্নেসার শিক্ষক, আইডিয়াল, নটরডেমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না। এই যে আমরা দেখি 10টায় ক্লাস, তার আগে সকাল 7টা থেকে একজন টিচার 10টা পর্যন্ত টিউশন করান, আবার বিকাল থেকে রাত্রি পর্যন্ত টিউশন করান। এইখানে সচিবালয়ে বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি, কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না। ভাই, এই 10 জন 20 জন কইরা পড়ায়, এক একজন দেয় 200 টাকা কইরা, তাও আবার 5-6 মাসের বেতন বাকি। তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক, তার ন্যূনতম যদি একটা 2 রুমের বাসা একটা মফস্বল শহরে থাকে, আমারে বলেন 2 রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে? 2-3 রুমের বাসা আসেন। তার যদি 2টা বাচ্চা থাকে, সে যেহেতু শিক্ষক মানুষ, তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায়।
সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না। কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান, তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না। কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায়, বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আমার তার বাকির খাতা শুরু হয়ে যায়। যারা অঙ্ক পড়ায়, ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায়, তারা 5-10টা টিউশন দিয়ে কোনো মতে চলে। এর বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না, ইংলিশ পড়ায় না, সায়েন্স পড়ায় না, তারা কি মাটি গিয়ে বাঁচবে আমারে বলেন? এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন, এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না, বাবা মা গিয়ে তার বাসায় 5 দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না, সারাদিন মনটা তার ছোট কইরা থাকে। দোকানদার টাকা পায়, আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসায় টাকা দিতে পারে না, হিসেবে স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়াবে আমার বলেন? বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে 10 কোটি 12 কোটি টাকায় যখন গাড়ি কেনে, আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ, এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লাগবে কোন কারণে আমার বলেন? যার এত দামি গাড়ি ছাড়া চলবে না, তাহলে তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই। আপনি ব্যবসা করেন, যেরকম অনেকে টাকা পাচার করতো সেইটাই করেন। মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন 30টা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে। সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না, তাদের যে ফ্ল্যাট, অতিরিক্ত সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই। সচিবরা অসুস্থ হয়ে যায় কেন? কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাইড়ে কোথায় যাবে চিন্তাই করতে পারে না। সবার নামে, সচিবদের, অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি, তারপরে অবসরে যাওয়ার পর ডিওএইচএসে তাদের নামে বাড়ি আছে, তাদের নামে ফ্ল্যাট আছে। একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা, শান্তিরক্ষী জাতিসংঘে, তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন। আর্মিদের ডিওএইচএসে ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই, কেউ জিজ্ঞেস করে না। সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে, এমপিরা আনতে পারবে, এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না। বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা শিক্ষকের টাকায় পূর্বাচলে যে উড়াল সেতু করা হয়, যেখানে সিএনজি উঠতে পারে না, তখন রাজকোষ ফাঁকা হয় না। আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে, তাদেরকে 2000 টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ করে সচিবালয়ে মিটিং করা লাগে। তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার, এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে 1 কোটি টাকা খরচ করে সফর দিয়ে আসা লাগে। সরকার আপনার বিনীত অনুরোধ জানাই, আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি। সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয়, বলে না এটা আপনারা করেন না, এটা আমরা এসে করবো, তাইলে আমাদের নাম হবে। এর আগে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে, শিক্ষকদের কর্মীর আর কোনো পরিবর্তন নাই। ভাইরা আমার, যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয়, তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি। লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে, এইটা পড়ালেখা না করাইয়া পোলাপান নৈকদিন লিস্টে রাখলেও দেশের উন্নয়ন হইত। আবার দেখেন, শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি, ইউনো অফিস, জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে, আইসিটি ট্রেনিং। এই সেই 7 দিন ট্রেনিং এ গেলে 10,000 টাকা পাবে। কেউ বলে না যে এই 10,000 টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যেক শিক্ষকের 2-3 হাজার টাকা করে আবার ঘুষ দেওয়া লাগে। আপনারা কেউ সামনে স্বীকার করবেন না, কিন্তু কথা সত্য মিলে বলেন। একটা ঢাকায় যদি ট্রেনিং এ আসে, সেই ট্রেনিং এর জন্য প্রথম দেওয়া লাগে উপজেলা শিক্ষা অফিসারের অ্যাসিস্ট্যান্ট 1,000। তারপরে এটা এখন আর টাকায় না, এখন পার্সেন্টেজ পুরো প্রোগ্রামের। এখন আবার কেমন হইছে, যাবে শিক্ষক একটা উপজেলা দিয়ে 10 জন, এখন 10 জনই বলছে ঠিক আছে আমি 2,000 টাকা করে দিব। তখন নিলাম ঢাকায়, কিরম নিলাম, যে তার পুরো যেই টাকা পাবে তার থেকে যত % বেশি দিবে তাদেরকে তারা নাম পাঠাবে।
এই কইরা এখন আফসোসটা বলি, সচিবদের এই নিয়ে কোনো দুঃখ নাই, সামরিক বাহিনীর নাই, রাজনীতিবিদদের নাই। কারণ বাংলাদেশের আমলারা, বাংলাদেশের সুশীল সমাজ, অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে, উপজেলায়, জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না। এই শিক্ষকের ভ্যাট ট্যাক্সের টাকায় তার বাচ্চা পড়ে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আরেকটু বড় হইলে তারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া পাঠিয়ে দেয়। সুতরাং তার তো কোনো আফসোস নাই। সরকার বাহাদুর, আল্লাহর রাস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন। এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মাইর খেয়ে এখানে আছে, এদের 90% এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসে। প্রতিবার টাকা ধার করে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। যদি দেশ বাঁচাইতে চান, শিক্ষা বাঁচাইতে হবে। শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। যদি মনে করেন আপনাদের একটু ব্রেক নেওয়া দরকার, তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ, লেখাপড়া তো অনেক হয়েছে হাসিনার আমলে, পোলাপান লাগে বছরখানিক রেস্টে থাকুক, শিক্ষকরাও রেস্টে থাকুক। আপনারা ফাঁকে রাজকোষ একটু টাকা জমাই ফেলেন। শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1500, বাড়াইছে 1500। তাইলে শিক্ষা উপদেষ্টা আপনারা বলি 1500 টাকা না, 15,000 টাকায় ইনকিলাব মঞ্চে আপনারা একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? যদি 15,000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন, তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নেই। আমাদের দাবি দেখেন কি লজ্জাজনক স্লোগান না? 12,000 টাকা যার বেতন, তার 20% কয় টাকা? এই কয় টাকা বাড়ি বেরোর জন্য স্লোগান দেওয়া লাগে। 2500 টাকা। 15,000 টাকা যার বেতন, সে 15% টাকা চায় ওষুধের জন্য। এইটা আবার দেশে স্লোগান দিয়ে আদায় করা লাগে। মানে এর থেকে লজ্জা আমরা কোথায় যাবো? বন্ধুরা, আপনাদেরকে বলি, সামনের নির্বাচনের আগেই আপনাদের ন্যূনতম ন্যায্য অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। আপনারা কোন রাজনৈতিক দলের পকেটে ঢুকেন না, স্বতন্ত্র আন্দোলন করবেন, স্বতন্ত্র বাংলাদেশ আপনাদের সাথে থাকবে। যদি ওনাদেরকে ন্যূনতম 20% বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায়, তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন, এটা বন্ধ করে দেন। আগামী 6 মাস 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকুক, বাচ্চারা রেস্টে করুক, শিক্ষকরা প্রয়োজনে যে যা পারে রিক্সা ভ্যান চালাই খাক। যেদিন ন্যূনতম তার চিকিৎসার কিছু টাকা আর বাসা ভাড়ার টাকাটা দিয়ে তারা ফিরাইতে পারবেন, সেদিন আবার স্কুল কলেজ খুলে দিয়ে। সম্মানিত শিক্ষক মহোদয়, আপনাদের জন্য শুধুই আমরা দোয়া করি এবং আপনাদের সকল ন্যায্য আন্দোলনে ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আছে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।